Okay, so I am going to review a very famous book named Rich Dad Poor Dad, related to a finance book, and I think mm, everyone should read this book. Whoever want to become rich in his life. So I think I also have to some experience about finance and money, so I am reading this book. আপনি যদি ওকে দিয়ে কিছু করাতে চান তাহলে শুধু বলুন, আমার মনে হয় না আপনি এটা করতে পারবেন। মাইক আর আমি স্কুল আর কলেজে যা শিখেছিলাম তার থেকে অনেক বেশি ওর মিটিংয়ে বসে শিখেছি। মাইকের বাবার স্কুলের শিক্ষক ছিল না, কিন্তু তিনি আর্থিক বিষয়ে সুশিক্ষিত ছিলেন আর তাই সফল হয়েছিলেন। তিনি আমাদের বারবার বলতেন, একজন বুদ্ধিমান লোক নিজের চেয়েও বুদ্ধিমান মানুষকে চাকরিতে নিযুক্ত করে। তাই মাইক আর আমি ঘন্টার পর ঘন্টা বুদ্ধিমান লোকদের কথা শোনা আর তার সঙ্গে শেখার সুযোগ পেতাম। কিন্তু এই কারণে মাইক আর আমি আমাদের শিক্ষকদের শেখানো বদ্ধমূল ধারণা মেনে নিতে পারতাম না। আর তাতে সমস্যা হতো যখনই আমাদের শিক্ষক বলতেন, তোমরা যদি ভালো নম্বর পাও তোমরা বাস্তব জগতে সফল হবে না। মাইক আর আমি সংশয় নিয়ে তাকাতাম যখন আমাদের বাধা ধরা কার্যপ্রণালী মেনে নিতে বলা হতো আর নিয়মের বাইরে যেতে বারণ করা হতো। আমরা বুঝতে পারতাম স্কুলের শিক্ষা ব্যবস্থা আসলে সৃষ্টিধর্মী কাজকে নিরুৎসাহিত করে। আমরা ধনী বাবার কথাগুলো বুঝতে শুরু করেছিলাম। তিনি বলেছিলেন, স্কুলের পাঠ্যক্রম রচনা করা হয় ভালো কর্মী তৈরি করার জন্য, ভালো মালিক নয়। কখনো কখনো মাইক আর আমি আমাদের শিক্ষকদের জিজ্ঞাসা করতাম, পাঠ্য বিষয় কী করে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, অথবা আমরা কেন অর্থ সম্বন্ধে বা অর্থের কাজ করার পদ্ধতি সম্বন্ধে পড়ি না। প্রায়ই পরের প্রশ্নটার উত্তর পেতাম, কারণ অর্থ গুরুত্বপূর্ণ নয়। আমরা যদি পড়াশোনায় ভালো করতে পারি অর্থ লাভ সুনিশ্চিত। আমরা অর্থের ক্ষমতা সম্পর্কে যত বেশি জানতে পারছিলাম ততই আমরা আমার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলাম। আমার উচ্চশিক্ষিত বাবা কখনো আমাকে ভালো নম্বরের জন্য চাপ দেননি। আমি ভাবতাম কেন দেননি, তবে অর্থ নিয়ে আমাদের মতভেদ সুস্পষ্ট হয়ে উঠেছিল। আমার যখন 16 বছর বয়স, আমার বাবা মার চেয়ে আমার অর্থের বিষয়ে বেশি ভালো ভিত্তি গড়ে উঠেছিল। আমি লাভ ক্ষতির হিসাব রাখতে পারতাম। ট্যাক্স অ্যাকাউন্টেন্ট, কর্পোরেট অ্যাটর্নি, ব্যাংকার, রিয়েল এস্টেটের ব্রোকার, ইনভেস্টর ইত্যাদি মানুষদের বক্তব্য শুনতাম। কিন্তু আমি দেখেছি আমার বাবা শুধু শিক্ষকদের সঙ্গেই কথা বলতেন। একদিন আমার বাবা আমায় বলেছিলেন, আমাদের বাড়িটাই আমাদের সব থেকে বড় বিনিয়োগ। আর আমি তাকে বোঝালাম বাড়িটা তেমন ভালো বিনিয়োগ নয়। অমনি এক অপ্রিয় তর্ক শুরু হয়ে গেল। এই চিত্রটা আমার ধনবান বাবা আর নির্ধন বাবার নিজেদের বাড়ি সম্বন্ধে দৃষ্টিভঙ্গির প্রভেদ দেখাচ্ছে। এক বাবা ভেবেছিলেন বাড়িটা তার সম্পত্তি, আর অন্য বাবা ভেবেছিলেন এটা একটা দায়। রিচ ড্যাড অ্যাসেট, দায় বাড়ি, পোর ড্যাড অ্যাসেট
বাড়ি দায়। আমার মনে আছে আমি এই ছবিটা এঁকে আমার বাবাকে ক্যাশ ফ্লোর গতিটা বুঝিয়েছিলাম। এছাড়াও আমি তাকে দেখিয়েছিলাম একটা বাড়ির মালিক হওয়ার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক খরচ কত বেড়ে যায়। একটা বড় বাড়ি মানে আরও বেশি খরচ এবং খরচের সারি দিয়ে ক্রমাগত ক্যাশ ফ্লো হতে থাকে। আয়, খরচ, দায়, মর্টগেজ, সম্পত্তি। আজও বাড়িটা যেন সম্পত্তি নয়, সে বিষয়ে আমার সঙ্গে তর্ক হয়। অনেক লোকের ক্ষেত্রে বাড়িটা তাদের স্বপ্ন এবং সব থেকে বড় বিনিয়োগ। তাদের কাছে নিজের বাড়ি থাকা কিছু না থাকার চেয়ে তো ভালো। একটু অন্যরকম দৃষ্টিভঙ্গিতে এই জনপ্রিয় মতটিকে আমি দেখবার প্রস্তাব দিতে চাই। আমার স্ত্রী এবং আমাকে যদি একটা আরও বড় আর ঝকঝকে বাড়ি কিনতে হয়, আমরা বুঝতে পারবো এটা একটা সম্পত্তি হবে না, বরং একটা দায় হয়ে উঠবে, কারণ এটা আমাদের পকেট থেকে পয়সা নিয়ে নেবে। তাই আমার যুক্তিগুলো রাখছি। আমি জানি বেশিরভাগ লোক এতেও একমত হবে না, কারণ সুন্দর বাড়ির সঙ্গে এক গভীর আবেগ যুক্ত থাকে, আর অর্থ সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত আবেগ আর্থিক বুদ্ধি কমিয়ে দেয়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, অর্থ প্রতিটি বিচার বুদ্ধিকে আবেগপ্রবণ করে তুলতে পারে। এক বাড়ি প্রসঙ্গে আমি একটা কথা বলবো। বেশিরভাগ লোক সারা জীবন কাজ করে তাদের বাড়ি কেনার খরচ মেটায়, অথচ সে বাড়িটা কখনোই তাদের সম্পূর্ণ আয়ত্তাধীন হয় না। অন্যভাবে বলা যায়, বেশিরভাগ লোক কয়েক বছর পর পর নতুন বাড়ি কেনে, আর আগেকার ঋণ শোধ করার জন্য প্রত্যেকবার নতুন করে 30 বছরের ঋণ নেয়। যদিও মর্টগেজে পাওনা মেটালে সুদের ট্যাক্সের ছাড় পাওয়া যায়, তাদের ট্যাক্স বাদ দিয়ে বকেয়া ডলারে বাকি খরচ চলে। এমনকি মর্টগেজ শোধ হয়ে যাওয়ার পরেও এমন ব্যবস্থায় চলে। সম্পত্তি ট্যাক্স। আমার স্ত্রী বাবা মার সম্পত্তি ট্যাক্স মাসে $1000 হয়ে যাওয়ায় তারা খুবই আঘাত পেয়েছিলেন। তাদের অবসর গ্রহণের পর এমনটি হয়, যার ফলে এই বৃদ্ধি তাদের অবসরের বাজেটের উপর চাপ সৃষ্টি করেছিল। তাই তারা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। সবসময় যে বাড়ির দাম বাড়ে তা নয়। আমার এখনও এমন কয়েকজন বন্ধু আছেন যাদের বাড়ির মূল্য 1997 সালে $1 মিলিয়ন ছিল, কিন্তু এখন সেগুলো মাত্র $70,000 বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয় সুযোগের সদ্ব্যবহার না করতে পারলে। যদি আপনার সমস্ত টাকা পয়সা বাড়িতে আটকে পড়ে, আপনি প্রচুর পরিশ্রম করতে বাধ্য হবেন, কারণ আপনার অর্থ ক্রমাগত খরচের খাতে বেরিয়ে যাচ্ছে। সম্পত্তির খাতায় কিছুই যোগ হচ্ছে না। এটা মধ্যবিত্তদের ক্যাশ ফ্লোর ধাঁচ। যদি একজন অল্প বয়সী যুবতী শুরু থেকে সম্পত্তির খাতায় বেশি অর্থ সঞ্চয় করে, পরবর্তী বছরগুলো তাদের সহজ হয়ে যাবে, বিশেষ করে যখন তারা ছেলে মেয়েদের কলেজে পাঠানোর জন্য প্রস্তুত হবে। তাদের সম্পত্তি বৃদ্ধি পাবে এবং অন্য খরচ বহন করতে সাহায্য করবে। প্রায় একটা বাড়ি শুধু হোম ইকুইটি লোনের বোঝা টানবার গাড়িতে পরিণত হয়, যার ফলে পর্বত প্রমাণ খরচ বাড়তেই থাকে।
সংক্ষেপে বলা যায়, প্রথম জীবনে বিনিয়োগের পোর্টফোলিও শুরু করার পরিবর্তে একটা অত্যন্ত মূল্যবান বাড়ির মালিক হওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত অন্তক্ষেপ তির্যকভাবে প্রভাব ফেলে। সময়ের অপচয়, এ সময় অন্য সম্পত্তির দাম বাড়তে পারত। অতিরিক্ত পুঁজি নষ্ট, যা বাড়ি সংক্রান্ত রক্ষণাবেক্ষণে প্রচুর মাত্রায় খরচ না করলে অন্য কোথাও বিনিয়োগ করা যেত। শিক্ষা নষ্ট, প্রায় লোকেরা তাদের বাড়ি সঞ্চয় এবং অবসর গ্রহণ পরিকল্পনাকে তাদের সম্পত্তি মনে করে, যেহেতু তাই তারা বিনিয়োগই করে না। ফলে তাদের বিনিয়োগের অভিজ্ঞতা হয় না। তারা কেউই বিনিয়োগের জগতে সফিস্টিকেটেড ইনভেস্টর হতে পারে না। সবচেয়ে ভালো বিনিয়োগ প্রথমে স্যাটিসফ্যাক্টরি ইনভেস্টর কাছে বিক্রি করা হয়, তারপর তিনি সতর্ক বিনিয়োগকারীদের বিক্রি করেন। আমার শিক্ষিত বাবার ব্যক্তিগত আর্থিক বিবৃতি ইঁদুর দৌড়ে আটকে পড়া মানুষের জাজ্বল্য প্রমাণ। তার খরচ ও রোজগার সমপরিমাণ, তাই কখনোই সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন না। ফলে তার দায়গুলো, যেমন মর্টগেজ বা ক্রেডিট কার্ডের আয়, খরচ, সম্পত্তি দায়, ঋণ সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়। নিচের ছবিটা এর প্রত্যক্ষ প্রমাণ। আমার ধনবান বাবার ব্যক্তিগত আর্থিক বিবৃতিতে প্রতিফলিত হয় এমন এক জীবন যা ন্যূনতম দায়বদ্ধতা ও সম্পূর্ণ বিনিয়োগেই উৎসর্গীকৃত। আমার ধনী বাবার আর্থিক বিবৃতি পর্যালোচনা করলে বোঝা যায় কেন ধনীরা আরও ধনী হতে পারে। সম্পত্তির সারি থেকে যথেষ্ট রোজগার হয় যাতে খরচের সব ভার বহন করা যায় এবং বকেয়া অর্থ সম্পত্তিতে বিনিয়োগ করা যায়। সম্পত্তির সারিও বাড়তে থাকে, আর তাই এর থেকে যা রোজগার হয় তাও বাড়তে থাকে। সম্পত্তির সারি থেকে যথেষ্ট রোজগার হয় যাতে খরচের সব ভার বহন করা যায় এবং বকেয়া অর্থ সম্পত্তিতে বিনিয়োগ করা যায়। সম্পত্তির সারিও বাড়তে থাকে, তাই এর থেকে যা রোজগার হয় তাও বাড়তে থাকে। তার ফলে ধনীরা আরও ধনী হয়ে ওঠে এইভাবে আয়, খরচ, সম্পত্তি। মধ্যবিত্তরা সবসময় আর্থিক সংগ্রামের মুখোমুখি থাকে। তাদের প্রধান রোজগার হয় বেতন থেকে, আর যেমন তাদের বেতন বাড়ে তাদের করও বাড়ে, তাদের খরচও তাদের বেতনের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ে। শুরু হয় ইঁদুর দৌড়। তারা তাদের বাড়িকে প্রধান সম্পত্তি মনে করে, কিন্তু আয় হতে পারে এরকম সম্পত্তিতে তারা বিনিয়োগ করে না। তাহলে মধ্যবিত্তরাও কষ্ট করে কেন? দেখুন এইখানে ইনকাম, এক্সপেন্স, সম্পত্তি দায়। আজকের ঋণ অধ্যুষিত সমাজে ভিত্তি হলো আপনার বাড়িকে বিনিয়োগ হিসেবে গণ্য করা, আর বেতন বাড়লে আপনি বড় একটা বাড়ি কিনতে পারবেন অথবা আরও খরচ করতে পারবেন এমন কল্পনা করা। এই ক্রমবর্ধমান খরচের প্রণালী পরিবারগুলোকে আরও বেশি দেনায় ঢেলে দেয়, ফলে আরও আর্থিক অনিশ্চয়তা দেখা দেয়। অথচ তারা হয়তো তাদের কাজে উন্নতি করছেন এবং তাদের নিয়মিত বেতন বৃদ্ধিও হচ্ছে। এই ঝুঁকিপূর্ণ জীবনযাত্রার কারণ দুর্বল আর্থিক শিক্ষা। 1990-এর দশকে বিপুল সংখ্যায় চাকরি থেকে বরখাস্ত করার ঘটনা এবং ব্যবসার সংক্ষিপ্তকরণ মধ্যবিত্ত শ্রেণীর আর্থিক দুর্বলতার উপর আলো ফেলেছে। হঠাৎ কোম্পানির পেনশন প্ল্যান 401
কে প্ল্যানে পরিবর্তিত হচ্ছে। স্পষ্টতই সোশ্যাল সিকিউরিটিও বিপজ্জনক অবস্থা এবং অবসরের পুঁজি হিসেবে সেটা গণ্য করা যাবে না। মধ্যবিত্ত শ্রেণীতে ভয় দেখা দিচ্ছে। ভালো কথা এই যে আজকাল এই লোকেরা এই সমস্যাগুলো ভালো মতো বুঝতে পারছেন এবং মিউচুয়াল ফান্ড কেনা শুরু করেছেন। এই লগ্নি বৃদ্ধির জন্য আমরা আজকে স্টক মার্কেটে লম্বা লাইন দেখতে পাই। আজকাল মধ্যবিত্ত শ্রেণীর দাবি মেটানোর জন্য ক্রমশ নিত্য নতুন মিউচুয়াল ফান্ড সৃষ্টি হচ্ছে। মিউচুয়াল ফান্ডগুলো তাই জনপ্রিয়। সাধারণ মিউচুয়াল ফান্ডের ক্রেতারা ট্যাক্স আর মর্টগেজে টাকা দেওয়া, ছেলে মেয়েদের কলেজের জন্য সঞ্চয় করা আর ক্রেডিট কার্ডের দেনা মেটানোয় ব্যস্ত থাকে। কী করে বিনিয়োগ করা যায় তা তাদের শেখার বা পড়াশোনা করার সময় নেই। তাই তারা মিউচুয়াল ফান্ডের ম্যানেজার পারদর্শিতার উপর ভরসা করে। তাছাড়া যেহেতু মিউচুয়াল ফান্ডে বিভিন্ন ধরনের বিনিয়োগ করা যায় তাই তারা মনে করে তাদের অর্থ সুরক্ষিত আছে। একদল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী মিউচুয়াল ফান্ড ব্রোকার আর ফাইন্যান্সিয়াল প্ল্যানারদের এই ডাইভার্সিফাই দিতে বিশ্বাসী। কিন্তু আমার উপদেশ, সাবধানে খেলুন, ঝুঁকি এড়িয়ে চলুন। আসল কথা এই যে প্রথম জীবনে আর্থিক শিক্ষার অভাবে সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর লোক ঝুঁকির সম্মুখীন হতে বাধ্য হয়। তাদের সাবধানে খেলতে হয় কারণ তাদের আর্থিক অবস্থা পড়তে থাকে, তাদের ব্যালেন্স শিটে ভারসাম্যের অভাব থাকে, তাদের দায়ের বোঝা বড় বেশি, অথচ আয়ের কোনো উৎস বা সম্পত্তি থাকে না। তাদের বেতনে তাদের একমাত্র আয়ের উৎস। তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে তাদের মালিকের উপর নির্ভরশীল থাকে। তাই যখন জীবনে একটা সুবর্ণ সুযোগ আসে, এই একই লোকেরা সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। তাদের সাবধানে খেলতেই হবে কারণ তারা পরিশ্রমী, তাদের সর্বোচ্চ ট্যাক্স দিতে হচ্ছে আর তারা দেনার বোঝায় ডুবে আছেন। আমি এই বিভাগের শুরুতে যেমনটি বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সম্পত্তি এবং দায়ের মধ্যে তফাৎ জানা। একবার আপনি তফাৎটা বুঝতে পারলে শুধু আয় হতে পারে এমন সম্পত্তি কেনায় মনোনিবেশ করুন। এটা ধনী হবার পথের প্রথম ও সেরা পদক্ষেপ। এটা করে দেখুন, আপনার সম্পত্তির তালিকা বাড়তে থাকবে। দায় আর খরচ কম করার দিকে দৃষ্টি দিন। এর ফলে সম্পত্তির তালিকায় আরও অর্থ বিনিয়োগ করা যাবে। শীঘ্র আপনার সম্পত্তির বুনিয়াদ এত গভীর হবে যে আপনি আরও দূরকল্পী বিনিয়োগে করতে সমর্থ হবেন। এমন বিনিয়োগে যা 100% থেকে সীমাহীন লাভ দিতে পারে। $5,000 বিনিয়োগে দ্রুত 1 মিলিয়ন বা আরও বেশি হয়ে উঠতে পারে। মধ্যবিত্ত শ্রেণী এই বিনিয়োগকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলবে। বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ নয়, সরল অর্থ সংক্রান্ত বুদ্ধি যার প্রারম্ভ আর্থিক সাক্ষরতা, সেই সাক্ষরতার অভাবে একটা ঝুঁকিপূর্ণ মনে হয়। জনতা যা করে আপনি যদি তাই করেন তাহলে এই ছবিটা পাবেন। আয় মালিকের